নমস্কার। গল্পের ঝুলিতে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের জন্য গল্পের ঝুলিতে রয়েছে প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা ভুল শিক্ষার বিপদ। গল্পটি ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করে জানানোর অনুরোধ রইল। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প। বড়দিনের ছুটিটা মধুপুরে গিয়ে যাপন করিবার জন্য তাগাদার উপর তাগাদা পাইতেছি। না গেলে আর চলে না। মধুপুরে আমাদের একটি ছোট বাংলো আছে। শীতকালে প্রায়ই আমাদের বাড়ির কয়েকজন করিয়া সেখানে গিয়া অবস্থান করেন। এবার বড়দিদি নিজের পুত্র কন্যাদের লইয়া সেখানে অবতীর্ণ। সুরেন ভায়া এবার বিয়ে পরীক্ষা দেবেন। তিনি সেখানে আপন পাঠ অভ্যাস এবং পরিবারের রক্ষণাবেক্ষণ করিতেছেন। দিদির মেয়ে মিনি বা মেনকা রানী আমায় মারাত্মক রকম শাসাইয়াছে। লিখিয়াছে, এবার যদি তুমি না আসো তবে আর তোমার মাথার একটি পাকা চুলো তুলে দেব না, যাও। আর কি করিয়া থাকি? সুতরাং জিনিসপত্র গুছাইয়া অপরাহ্ন 3 ঘটিকার সময় হাওড়া স্টেশনে উপনীত হইলাম। উফ, সেদিন কি ভিড়! কিন্তু একটাই শুভ গ্রহ, শুধু ভদ্রলোকের ভিড়। অধিকাংশই নব্য যুবক, উত্তম পরিচ্ছদে আবৃত, সুগন্ধময়। সকলেরই মুখ প্রফুল্ল, হাস্য পরিহাসে প্রদীপ্ত। মনে হইল যেন কলিকাতার অধিকাংশ তরুণ বিরোহী যুক্তি করিয়া এই ট্রেনেই শ্বশুরালয় যাত্রা করিয়াছে। এরূপ জনসংঘ ক্লান্তিজনক নহে, বরং তাহার বিপরীত। গাড়ি ছাড়িল। যুবকগণ উচ্চ হাস্যে ও সিগারেটের ধূমে কক্ষবায়ু ভারাক্রান্ত করিয়া তুলিল। ব্যান্ডেল অবধি খুব ভিড় রহিল, তাহার পর হইতে একটু কমিতে আরম্ভ করিল। পান্ডুয়া স্টেশনে একটি স্থূলকায় ভদ্রলোক আসিয়া আমাদের কামরায় প্রবেশ করিলেন। তাহার মাথায় একটি কালো কমফর্টার পাগড়ির আকারে জড়ানো, চোখে রূপার ফ্রেমযুক্ত চশমা, দেহটি একজোড়া সেকালের দৌড়দার হাসিয়াযুক্ত গঙ্গাজলি শালে আবৃত, পায়ে ফুলমোজার উপর ইংরাজি জুতা। বয়স বোধ করি 60-এর কাছাকাছি হইবে। বাবুটির সঙ্গে অনেক লোক আসিয়াছিল। জিনিসপত্রও বিস্তর। জিনিসপত্রে কামরা বোঝাই হইয়া গেল। নিচে হইতে একজন বলিল, এই সব উঠেছে তো, একবার গুনে নিন। শ্রবণ মাত্র বাবুটি 1-2 করিয়া উচ্চস্বরে জিনিস গণনা আরম্ভ করিলেন। গাড়ি ছাড়িবারও ঘণ্টা দিল। 2 বার গণনা করিয়া বাবুটি বলিলেন, ওরে 6টা কেন রে, কি ওঠেনি রে, দেখ দেখ। তখন গাড়ি চলিতে আরম্ভ করিয়াছে। বাবুটি হঠাৎ জানালা দিয়া মুখ বাহির করিয়া প্রাণপণে চিৎকার করিয়া উঠিলেন, হাঁড়িটা, হাঁড়িটা! একজন গাড়ির সঙ্গে ছুটিয়া আসিল। তাহার হাতে হাঁড়িটা দিতে গেল, কিন্তু তিনি ধরিতে পারিলেন না। হাঁড়িটা পড়িয়া গেল। আমরা ভাঙিয়া যাওয়ার শব্দটা শুনিতে পাইলাম। ভদ্রলোকটি তখন ক্রোধে উন্মত্ত হইয়া সবেগে বেঞ্চের উপর বসিয়া পড়িলেন। উপস্থিত ব্যক্তিমণ্ডলীর মধ্যে আমাকেই একটু মুরব্বি গোছের দেখিয়া বলিতে লাগিলেন, দেখলেন মশাই, একবার কাণ্ডখানা দেখলেন, দিলে হাঁড়িটা ফেলে। আমি লোকটার এই নালিশে অত্যন্ত আমোদ অনুভব করিলাম। কষ্টে হাসি চাপিয়া বলিলাম, কি ছিল হাঁড়িতে? মশাই, খাবার ছিল, 1 হাঁড়ি খাবার ছিল, 2 টাকার মাল। গেল প্ল্যাটফর্মে পড়ে ধুলো মাখামাখি হয়ে, ভোগে হলো না। সেই বাড়ি থেকে পই পই করে বলতে বলতে আসছি, ওরে দেখিস যেন খাবারের হাঁড়িটা ভুলে যাস নে, ওরে দেখিস যেন খাবারের হাঁড়িটা ভুলে যাস নে। তা সেই খাবারের হাঁড়িটাই ভুলে গেল। 1 হাঁড়ি খাবার মশাই, ভোগে হলো না। আমি আবার বাজারের খাবারগুলো খাই নাকি না, ও আমার সহ্য হয় না। আমি যেখানে যাই নিজের খাবার নিজে সঙ্গে করে নিয়ে যাই। আমার পিসিমা আজ ভোর 5টার সময় উঠে লুচি ভাজতে বসেছেন। এখানে বাবুটি আঙুল গণিতে আরম্ভ করিল। লুচি ছিল, কচুরি ছিল, আলু ভাজা ছিল, বেগুন ভাজা ছিল, মোহনভোগ ছিল,
মোলনাইয়ের গোল্লা ছিল আজকের। মোলনাইয়ের গোল্লা খেয়েছো কখনো? বক্তৃতার আরম্ভ হইতে সহযাত্রী যুবকগণ মুখ টিপিয়া হাসিতেছিল। এই প্রশ্নে হাহা করিয়া হাসিয়া ফেলিল। আমি যথোচিত গাম্ভীর্য সহকারে বলিলাম, কই, মনে তো পড়ে না। বাবুটি বলিলেন, তাহলে খাওনি, খেলে মনে থাকতো, সে ভোলবার জিনিস নয়। আমি বললাম, হ্যাঁ, খুব সম্ভব। মোলনাইয়ের গোল্লার নাম ডাক শোনোনি? না, ও বিষয়ে বড় চর্চা রাখিনি। কোথা থেকে আসছো? কলকাতা। নিবাস? কলকাতা। আহ, নিতান্ত ক্যালকেশিয়ান তুমি। আচ্ছা, মোলনাইয়ের গোল্লার একটা গল্প বলি শোনো। দাঁড়াও, তামাক এক ছিলিম সেজে নি। এই বলিয়া তিনি তামাক সাজিতে লাগিলেন। এতকাল রেলপথে যাতায়াত করিতেছি, এমন অদ্ভুত মানুষের সঙ্গে কখনো সাক্ষাৎ হয় নাই। হায় হায়, এমন বক্তা বঙ্গীয় রাজনীতি ক্ষেত্রে স্থান পাইল না। মনে করিলাম একটা বড় সুবিধা হইয়াছে। মধুপুর ট্রেনটা পৌঁছয় অতি বিশ্রী সময়, ঠিক ঘুমের সময়। ঘুমাইয়া পড়িলে মধুপুরে ছাড়িয়া যাওয়ার আশঙ্কা। এই বাগ্মীবরের কল্যাণে জাগিয়া থাকিতে পারিব। নিদ্রাদেবী দূরে থাকিয়া নিজ মান রক্ষা করিবেন। তামাক সাজিতে সাজিতে বৃদ্ধ বলিলেন, বাবুর নাম? মহানন্দ চট্টোপাধ্যায়। আমার নাম শ্রী মদন গোপাল দেবশর্মা মুখোপাধ্যায়। নিবাস মোলনাইয়ের নিকট ইলছোবা গ্রাম, জেলা বর্ধমান। যোগেশ্বর পণ্ডিতের সন্তান আমরা, নৈকস্য কুলীন। যোগেশ্বর পণ্ডিতের 7 পুত্র ছিলেন। যোগেশ্বরের সুত 7, শঙ্কর জানকীনাথ। আমরা সেই শঙ্কর জানকীনাথের সন্তান। এই বক্তৃতাটি এত সংক্ষিপ্ত হইল, তাহার কারণ মদন গোপালবাবু কলিকায় ফুঁ দিতে আরম্ভ করিলেন। তাহার মুখভাব কিঞ্চিত পূর্বে করুণ ভাবাপন্ন ছিল। তাহার কারণ বোধহয় সদ্যপ্রাপ্ত সন্দেশের শোক। এখন বরং একটু গর্বিত দেখাইতে লাগিল। তাহা বোধহয় কুলগৌরবের স্মৃতিজনিত। যাহা হোক, আমি পরম কৌতুকের সহিত লোকটির পানে চাহিতে লাগিলাম। গাড়িও বর্ধমানে পৌঁছিল। আমার চুরুট ফুরাইয়াছিল। নামিয়া কেলনাবে গেলাম চুরুট কিনিতে। যতক্ষণ গাড়ি ছাড়িবার শেষ ঘণ্টা না হইল, ততক্ষণ প্ল্যাটফর্মের উপর পায়চারি করিয়া বেড়াইতে লাগিলাম। গাড়ি ছাড়িলে দেখিলাম আর সকলে নামিয়া গিয়াছে, শুধু আমরা 2 জনে আছি। মদন গোপালবাবু আমার প্রতি নেত্রপাত করিয়া বলিলেন, তারপর সদানন্দবাবু? আমি বাধা দিয়া বলিলাম, আগে আমার নাম মহানন্দ। ওহো, ঠিক ঠিক। মহানন্দবাবু, কত দূর যাওয়া হবে? মধুপুর। আমি যাব কাশী। তুমি তো এখনই পৌঁছে যাবে হে। 2 ঘন্টা কি 3 ঘন্টা জোর। আমায় যেতে হবে আজ সমস্ত রাত, কাল সমস্ত দিন। তাই তো বলছি কি না, এই সমস্ত রাত সমস্ত দিন যে গাড়িতে কাটবে, কি খেয়ে প্রাণ ধারণ করি। কাল সন্ধ্যাবেলা কাশী পৌঁছে যাব। এখন কাশীতে আমার মা ঠাকুরান রয়েছেন কি না। আজ 3 বৎসর তিনি কাশীবাসী। বৃদ্ধ হয়েছেন, বয়স 70 বছরের উপর হয়েছে। এখনও প্রত্যহ ভোরে উঠে দশাশ্বমেধ ঘাটে গিয়ে স্নান করে আসেন। কি শীত, কি গ্রীষ্ম, কি বর্ষা, কি বাদল। গত ভাদ্র মাস থেকে একটু একটু ঘুষ করে জ্বর হচ্ছে শুনেছি। তাই একবার ভাবলাম দেখে আসি। আছেন ভালো জায়গাতেই, কোনো চিন্তার কারণ নেই। তবে কিনা কানে শুনে সন্তান হয়ে কি করে চুপ করে থাকি বলুন। আমার গুরুদেবের মধ্যম পুত্রটি কাশীর কলেজে অধ্যাপক, সপরিবারে থাকেন সেখানে। সেইখানেই আমার মা ঠাকুরনকে রেখে দিয়েছি। গুরুপুত্রটি অতি উপযুক্ত লোক। ন্যায়ে তার সমকক্ষ কাশীতে নেই বললেই হয়। আমারই বয়স, একত্র খেলা করতাম। সেই অল্প বয়স থেকেই বুদ্ধির সূক্ষ্মতা দেখা গিয়েছিল। আমি বলিলাম, মশাই চুরুট খান কি? চুরুট খাই কখনো কখনো,
ছেলেবেলায় যখন কলকাতায় ছিলাম, ইংরেজি পড়তাম, তখন খুবই খেতাম। তখন তোমাদের ও বারসাই ফারসাই ওঠেনি। ভালো চুরুট। আমি বলিলাম, মন্দ নয়, দেখুন না। বলিয়া আমার সিগার কেশ খুলিয়া তাহার সম্মুখে ধরিলাম। তিনি একটি চুরুট লইয়া ধরাইয়া লইলেন, আমিও একটি ধরাইলাম। গাড়ি তখন বাণীগঞ্জ পার হইয়াছে। দুই ধারে অনেক কয়লার খনি, স্থানে স্থানে স্তূপাকারে কয়লার আগুন ধরাইয়া দিয়াছে। খুব আলো হইয়াছে। কাছে খোলা ইট সাজাইয়া অস্থায়ী ঘর নির্মাণ করিয়া কুলিরা বসিয়া আছে। কেহ বা খাদ্য পাক করিতেছে। আমারও ক্ষুধা পাইয়াছিল। ভাবিলাম, এইবেলা কিছু খাইয়া লই। সঙ্গেই আমার টিফিন বাস্কেট ছিল, তাহাতে বাড়ি হইতে খাবার আনিয়াছিলাম। মদন গোপালবাবুর জিনিসপত্র সরাইয়া কষ্টে টিফিন বাস্কেট বাহির করিলাম। ভাবিলাম, আমি আহার করিব আর আমার এই সহযাত্রীটি অভুক্ত থাকিবেন। অথচ যদি আহ্বান করি, তবে খাইবেন কি না তাহারও স্থিরতা নাই, কারণ আমার এই জিনিসগুলি ঠিক হিন্দু ধর্ম সঙ্গত নহে। ভাবিয়া চিন্তিয়া স্থির করিলাম, বলিয়াই দেখি, খান উত্তম, না খান কি করা যাইবে। টিফিন বাস্কেটটি বেঞ্চের উপর তুলিয়া খুলিয়া বলিলাম, মদনবাবু, আপনি খাবার যা এনেছিলেন তা তো গেল, আমার সঙ্গে কিছু খাবার রয়েছে। যদি আপত্তি না থাকে আপনার, তবে দুজনে খাওয়া যায়। মদনবাবু আমার বাস্কেটের প্রতি ঔৎসুক্যপূর্ণ নেত্রপাত করিয়া বলিলেন, কি আছে তোমার ওতে? আমি আঙুল না গনিয়া বলিলাম, রুটি আছে, ডিম আছে, 2-3 রকম মাংস আছে, মাখন টাখন আছে। হিন্দু মাংস? হোটেলের নয় তো? মাংস হিন্দু, আমার বাড়ির ব্রাহ্মণের পাক করা। শুধু রুটিটি হোটেলের, নইলে আর সব জিনিস বিশুদ্ধ হিন্দু মতে তৈরি। মদনবাবু বলিলেন, তা হোক, হোটেলের রুটিতে আপত্তি নেই। যখন কলকাতায় ছিলাম, ইংরেজি পড়তাম, তখন হোটেলের রুটি ঢের খেয়েছি। কত কি খেয়েছি সেসব দিনে, ছাত্র সমাজ ভারী উশৃঙ্খল ছিল। বলিয়া তিনি হাস্য করিতে লাগিলেন। আমি আর বাক্য ব্যয় না করিয়া মাংসাদি বাহির করিয়া প্লেটে সাজাইলাম। জিজ্ঞাসা করিলাম, ছুরি কাঁটা ব্যবহার করেন কি? না ভাই, ও সব পোষাবে না, দাও হাতে করেই খাই। খাইতে খাইতে মদন গোপালবাবু হিন্দু ধর্ম বিষয়ক এক বক্তৃতা আরম্ভ করিলেন। তাহার সারমতেই যে মুসলমানের হাতে খাইতে নাই, এ কথা শাস্ত্রে পাওয়াই যাইতে পারে না। কারণ শাস্ত্র যখন তৈয়ারি হইয়াছিল, তখন মুসলমান জন্মগ্রহণই করে নাই। তাহারা যখন আসিয়া আমাদের উপর অত্যাচার উৎপীড়ন আরম্ভ করিল, তখনই আমরা তাহাদের প্রতি বিদ্বেষবশত এই প্রকার লোকাচারের প্রবর্তন করিলাম। মাংস ফুরাইলে মদনবাবুকে বলিলাম, রুটি আরও রয়েছে, মাখন আছে, জ্যাম আছে, মারমালেড আছে, কি নেবেন? মদন গোপালবাবু বলিলেন, মারমালেড? মারমালেড? মারমালেড দাও, একটু খেয়ে দেখি, কখনো খাইনি। দিলাম। আহারান্তে গেলাসে জল লইয়া জানালার বাহিরে তিনি হাত মুখ ধুইয়া ফেলিলেন। আবার শালখানি উত্তম রূপে দেহে জড়াইয়া বেঞ্চের উপর পা তুলিয়া উপবেশন করিলেন। তাহাকে আর একটা চুরুট দিতে চাহিলাম, কিন্তু তিনি বলিলেন, না, তামাক সাজি, হুঁকো কলকের কাছে খেয়েও লাগে না রে দাদা। তামাক সাজা হইলে আমি বলিলাম, কই মদনবাবু, সেই মোলনাইয়ের গোল্লার গল্পটা বললেন না? তিনি বলিলেন, হ্যাঁ হ্যাঁ, ভুলে যাচ্ছিলাম, আমাদের আমলের কথা নয় এ, আমরা গল্প শুনেছি। গল্পটা এই, বর্ধমানের মহারাজ মোলনাইয়ের গোল্লা খেয়ে ভারী খুশি। তাই মহারাজ হুকুম করলেন, মোলনাইয়ের যে প্রধান মোদক, তাকে নিয়ে এসো, বর্ধমানে বসে সে গোল্লা তৈরি করুক। রাজার হুকুম। কি করে? প্রধান মোদক চাটু খুন্তি নিয়ে বর্ধমানে উপস্থিত হলো, গোল্লা তৈরি করলে। কিন্তু সেরকম স্বাদটি হলো না। রাজা বললেন, মোদকের পো,
কই সেরকম তো হলো না। মোদক জোরহস্ত করে বললেন, মহারাজ, ভয়ে কব না নির্ভয়ে কব? মহারাজ বললেন, ভয় ছেড়ে নির্ভয় কও। মোদক বললে, মহারাজ, মোলনাই থেকে আমাকেই নিয়ে এসেছেন, মোলনাইয়ের মাটিও আনতে পারেননি, মোলনাইয়ের জলও আনতে পারেননি। বলিয়া মদনবাবু অত্যন্ত হাসিতে ও কাশিতে লাগিলেন। তাহার হাসি ও কাশি থামিলেই বলিলেন, মোলনাইয়ের গোল্লা না খেলে তার মর্ম বুঝতে পারবে না। আচ্ছা, আমি কাশি থেকে ফিরে আসি, দাঁড়াও। একটা রবিবার কি শনিবার আমাদের এখানে আসতে পারো না? অনায়াসে। আচ্ছা, তাহলে তোমায় নিমন্ত্রণ করে পাঠাবো, এসো। স্টেশনে গরুর গাড়ি পাঠিয়ে দেব, তোমায় নিয়ে যাবে। পান্ডুয়া থেকে ইলছোবা বেশি দূর নয়। মোলনাইয়ের গোল্লা খাইয়ে দেব, আর আমাদের দেশি মারমালেডও খাইয়ে দেব। আমি আশ্চর্য হইয়া বলিলাম, দেশি মারমালেড হয় নাকি? তা তো জানি নে। মদন গোপালবাবু হাসিয়া বলিলেন, তুমি নিতান্ত একেবারে ক্যালকেশিয়ান, খালের বাইরের আর কোনো খবর রাখো না। ধানের গাছ দেখনি বোধ হয়? ধানের গাছের লাল লাল ফুল হয়, গুঁড়ি চিড়ে বড় বড় তক্তা হয়। বলিয়া তিনি পুনশ্চ হাসিতে ও কাশিতে আরম্ভ করিলেন। একটু সুস্থ হইয়া বলিলেন, মারমালেড, বেলের মোরব্বা গো, কেন কলকাতাতেও তো পাওয়া যায়। আমি চুরুটে একটা লম্বা টান দিয়া বলিলাম, মাফ করবেন, মারমালেডের বেলের সঙ্গে কোনো সম্পর্ক নেই। কি? হ্যাঁ, মারমালেডের সঙ্গে বেলের কোনো সম্পর্ক নেই। কেন, মারমালেড মানে কি? বেলের মোরব্বা নয়? না। বিলক্ষণ, তুমি বললেই শুনবো। আমরা ছেলেবেলায় পড়েছি মারমালেড মানে বেলের মোরব্বা। মাস্টার আপনাকে ভুল শিক্ষা দিয়েছিল। বেলের মোরব্বা নয় তো কিসের মোরব্বা? যদি মোরব্বাই বলেন তো কমলা নেবুর মোরব্বা। এই কথা শুনিয়া মদন গোপালবাবু চমকিয়া উঠিলেন, ভীত স্বরে বলিলেন, কমলা নেবুর মোরব্বা? আমি ভাবিলাম ব্যাপারখানা কি, বিস্মিত হইয়া বলিলাম, কমলা নেবুর বই কি? কমলা নেবুর হলে একেবারে মিষ্টি হতো। কমলা নেবুর যদি তোর স্বাদ একটু মিষ্টির সঙ্গে কষা কষা কেন? আমাদের এরকম সাধারণ কমলা নেবুর নয়, স্পেনে সেভিল দেশে একরকম কমলা নেবু হয়, দেখতে ঠিক এই রকমই, তার স্বাদ একটু কষা, সেই লেবুতে মারমালেড হয়। মদন গোপালবাবুর মুখে ভয়ের স্থানে বিরক্তির চিহ্ন দেখা যাইতে লাগিল। বলিলেন, ঠিক জানো তুমি? স্বরটি কিছু রুক্ষ। হ্যাঁ, ঠিক জানি। মদন গোপালবাবু আমাকে ভ্যাঙাইয়া বলিলেন, হ্যাঁ, ঠিক জানি। অত্যন্ত আশ্চর্য হইলাম, ভয়ানক রাগও হইল। বলিলাম, মশাই, মুখ ভ্যাঙানোটা অনেকে অভদ্রতার লক্ষণ মনে করে থাকেন। এই বলিয়া আমি জানালার দিকে পিঠ করিয়া বেঞ্চের উপর পা রাখিয়া কক্ষের ছাদে বাতির পানে চাহিয়া রহিলাম। মদন গোপালবাবু বলিলেন, তোমার সঙ্গে কি আমার শত্রুতা ছিল? আমি আজ 20 বছর কমলা লেবু খাইনি, তুমি কি জন্য আমায় কমলা লেবু খাইয়ে দিলে? আমি বলিলাম, কেন, কমলা লেবু তো আর বিষাক্ত জিনিস নয়। তোমার পক্ষে বিষাক্ত জিনিস না হতে পারে, আমার পক্ষে বিষাক্ত। আমি যখন কমলা লেবু খাইনি, তখন তুমি কি জন্যে আমায় খাওয়ালে? বিরক্ত হইয়া বলিলাম, মশাই কি আমায় সে কথা বলেছিলেন? মদন গোপালবাবু আবার মুখ ভেঙাইয়া বলিলেন, মশাই কি আগে আমায় সে কথা বলেছিলেন? তুমি কেন সেই সময় বললে না যে ওতে কমলা লেবু আছে? লোকটার ব্যবহার দেখিয়া রাগে আমার সর্বশরীর জ্বলিতে লাগিল। আমি বলিলাম, আপনি ভদ্রতা সীমা লঙ্ঘন করছেন। যাও যাও, ঢের দেখেছি তোমার মতো কলকাতার বাবু, সীমা লঙ্ঘন করছেন। ভদ্রতা শিক্ষা দিতে এসেছেন? ছুরি কাঁটা দিয়ে মাংস খেতে জানলেই ভদ্রলোক হয় না। একজন নিরীহ ব্যক্তি যা খায় না
তাকে তাই খাইয়ে দেওয়া খুব ভদ্রতা। আমি বলিলাম, খিদে মরছিলেন, নিজের খাবার থেকে খেতে দিলাম, বেশ প্রতিফল তার। খিদে মরছিলাম বই কি, তোমার কাছে কেঁদে পড়েছিলাম খাবার জন্যে? বিরক্ত হইয়া বলিলাম, যা ইচ্ছে হয় বলুন। বলিয়া আমি কম্বল মুড়ি দিয়া বেঞ্চে শুইয়া পড়িলাম। বাবুটি অনর্গল বকিয়া যাইতে লাগিলেন। ক্রমে তাহার স্বর নরম হইয়া আসিতে লাগিল। পান্ডুয়া স্টেশনে খাবারের হাঁড়ি লোকসানের শোক নূতন করিয়া উথলিয়া উঠিল। বলিতে লাগিলেন, খাবারের হাঁড়িটি যদি সঙ্গে থাকত তাহলে তো আর এই বিপত্তি হতো না, ইত্যাদি ইত্যাদি। ভাবিলাম, লোকটা দেখিতেছি বদ্ধ পাগল। অনেক বকিয়া বোধহয় শ্রান্তি বোধ হইল, তখন তামাক সাজিতে বসিলেন। শব্দে জানিতে পারিলাম। তাহার পর ধূমপান করিতে লাগিলেন। আমি কম্বলে মুখ ঢাকিয়া নিদ্রার চেষ্টা করিতেছিলাম, কিন্তু নিদ্রা আসিল না। মদনবাবু অনেকক্ষণ ধরিয়া তামাক খাইলেন। ক্রমে গাড়ি আসিয়া আসানসোলে থামিল। মদনবাবু জানালা দিয়া গলা বাহির করিয়া বলিলেন, চাপরাশি, ও চাপরাশি। কে একজন জানালার কাছে আসিল। তাহাকে জিজ্ঞাসা করিলেন, বাবু কটা বেজেছে বলতে পারো? সে বলিল, 11:30 বেজেছে। মধুপুরে কখন গাড়ি পৌঁছবে? 12টা। ভাবিলাম, আমার উপর লোকটার এতই ক্রোধ হইয়াছে যে আমি না নামিয়া গেলে পাপ না বিদায় হইলে আর সুস্থির হইতে পারিতেছেন না। গাড়ি ছাড়িল। কিয়ৎক্ষণ পরে আমার কম্বলের উপর হস্তস্পর্শ অনুভব করিলাম। সদানন্দবাবু, ওঠো। আমার নাম সদানন্দ নয়, সুতরাং আমি উত্তর করিলাম না। ভায়া ওঠো, মধুপুর এলো বলে, ওঠো। আমি মুখ হইতে কম্বল খুলিলাম। ভায়া রাগ করেছ? আমি উঠিয়া বসিলাম, শুষ্কভাবে বলিলাম, কেন, সব রাগ কি আপনারই একচেটে নাকি? ধীরে ধীরে আমার পিঠ চাপড়াইয়া বৃদ্ধ বলিলেন, না না, রাগ করো না। বুড়ো মানুষ যদি দুটো কথা বলেই থাকে তাতে কি আর রাগ করতে হয়? হঠাৎ মেজাজটা গরম হয়ে উঠেছিল, সব দোষটাই তোমার বলে মনে হয়েছিল, আমায় মাফ করো। ভাবলাম, মনুষ্য চরিত্র এই রকমই বটে। এখনও বলিতেছেন সব দোষটাই তোমার বলে মনে হয়েছিল, অর্থাৎ এখনও মনে এই বিশ্বাস রহিয়াছে যে সবটা না হোক অন্তত কিছুটা দোষ আমার, তাহাতে সন্দেহ নাই। কিন্তু বৃদ্ধের স্বর এমন কোমল ও কারুণ্যপূর্ণ যে তাহার প্রতি পূর্ববিরাগ তখন আমার মন হইতে বিদরিত করিয়া ফেলিলাম। ক্ষমাসূচক হাস্য করিলাম। মদনবাবু বলিলেন, কমলা নেবু আমি কেন খাইনি তা যদি তোমায় খুলে বলি তো তুমি বুঝতে পারবে। মদনবাবুর চক্ষু যেন কালিমাময়। একটু কাশিয়া বলিলেন, শুনবে? তাহার স্বর অত্যন্ত নিচু। তিনি আরম্ভ করিলেন, সে 20 বছরের কথা, আমি একটা মানুষ খুন করেছিলাম। আমি শিহরিয়া উঠিলাম। বলিলাম, মানুষ খুন? খুন বই কি, সে খুনই বলতে হবে। শোনো, 2রা মাঘ আমার বড় মেয়ের বিয়ে দেব বলে পৌষের শেষে কলকাতায় গিয়েছিলাম বাজার করতে। একটা মেসের বাসায় গিয়ে উঠেছিলাম। সেখানে সব কলেজের ছেলেরা থাকতো। কোনো ঘরে জায়গা ছিল না, শুধু একটি ঘরে জায়গা ছিল। সে ঘরে একজন জ্বর রোগী পড়েছিল, আর তার শালাও সেই ঘরে থাকতো। ভগ্নিপতির নাম কেদার, শালার নাম প্রবোধ। ভগ্নিপতিটি বাঙাল, বয়স 20-22 হবে। প্রবোধ তার চেয়ে 2-3 বছরের ছোট ছিল। প্রবোধ কলেজ কামাই করে ভগ্নিপতির খুব সেবাটা করত। ঘণ্টায় ঘণ্টায় ওষুধ খাওয়ানো, তাপ নেওয়া, মাথায় হাত বুলোনো, পায়ে হাত বুলোনো, রাত্রে 2-3 বার করে উঠত। কদিন ছোকরা খুব লুটোপুটি খেয়ে একদিন কতটা সুস্থ হলো, জ্বরটা অনেক কম দেখা গেল। আমি সেদিন সন্ধ্যাবেলা বাড়ি যাব,
সকালে মাধববাবুর বাজার থেকে ভালো দেখে 100টা কমলা লেবু কিনে আনলাম। প্রবোধকে জিজ্ঞাসা করলাম, রোগী মানুষ, এ ঘরে লেবুগুলো? প্রবোধ বললে, পাগল হয়েছেন? তা কোনো চিন্তা নেই, স্বচ্ছন্দে রাখুন। রেখে আমি আবার বাজার করতে বেরুলাম। প্রবোধ ভগ্নিপতি একটু ভালো আছে দেখে কদিনের পর কলেজে গেল। সন্ধ্যাবেলা বাসায় এসে দেখি সর্বনাশ হয়েছে আর কি। একা ঘরে লোভ সামলাতে না পেরে কেদার 17টা লেবু খেয়ে ফেলেছে। জ্বর একেবারে বিকারে দাঁড়িয়েছে। বাড়ি যাওয়া ঘুরে গেল, রবির সেবা করতে বসলাম। মেয়ের বিয়ের টাকা ভেঙে ভালো ভালো ডাক্তার আনলাম। কলকাতা শহরে যতদূর যা হতে পারে কিছু ত্রুটি করলাম না। অনাহারে অনিদ্রায় বসে 3 দিন শুশ্রূষা করলাম, কিন্তু কিছুতেই বাঁচাতে পারলাম না বলিয়া বৃদ্ধ চুপ করিলেন। আমি মন্ত্রমুগ্ধবৎ বসিয়া এই শোক কাহিনী শুনিতেছিলাম। বাহিরে মহা অন্ধকার, গাড়ি দ্রুত বেগে ছুটিতেছে। ছাদের উপর লণ্ঠনটির আলো ম্রিয়মান, পলিতায় গুল জমিয়াছে। গভীর রাত্রে একটি কামরায় আমরা 2টি প্রাণী বসিয়া। আমি একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিলাম, তাতে আপনার অপরাধ কি? আপনি তো আর জেনে শুনে করেননি, বিশেষত তার শালা যখন ওই কথা বললে। শালা ছেলে মানুষ, আমি তার বাপের বয়সী। সে যে ভুল করলে আমার সে ভুল করবার কি অধিকার ছিল? আমি বলিলাম, ব্যাপারটা খুব শোচনীয়, সন্দেহ নেই। তবু আপনি নিজেকে এর জন্যে যতটা দোষী স্থির করেছেন সেটা নিতান্ত অনুচিত। পাপের পরিমাণ তো কার্যের ফলে নয়, কার্যপ্রণোদক ইচ্ছায়। মদন গোপালবাবু ক্ষীণস্বরে বলিলেন, সে কথা বললে মন বোঝে না। আমি এর জন্যে দায়ী। প্রবোধের কান্নাটা যদি দেখতে। সে বললে তারা 5 ভাই 1 বোন। ওই একমাত্র বোন, কত আদরের বোন, 13 বছর মোটে বয়স, তার এই সর্বনাশ হলো। আমারও মেয়ে তখন 13 বছরের। বাড়ি গিয়ে মেয়ের বিয়ে দিলাম। আমি আমার মেয়ের পানে চাইতে পারিনি। মেয়েকে দেখলে সেই যে মেয়েকে দেখিনি, যার সর্বনাশ করেছি, তারই কথা খালি মনে হয়। গাড়ির বেগ কমিয়া আসিতে লাগিল। এইবার মধুপুর। বৃদ্ধকে কি সান্ত্বনা দিব? বলিলাম, মদন গোপালবাবু, আপনি বৃথা নিজেকে দোষী করেন। জন্ম মৃত্যু এসব ঈশ্বরাধীন ঘটনা, মনুষ্যের অধীন নয়। আপনি আমাদের শাস্ত্র বিশ্বাস করেন না? মদন গোপালবাবু নিরুত্তর রহিলেন। তাহার চোখে জল। গাড়ি থামিল। নিদ্রাতুর খালাসি ক্ষীণ জড়িত কণ্ঠে বলিতে লাগিল, মধুপুর, মধুপুর। আমি মদন গোপালবাবুকে নমস্কার করিয়া নামিয়া গেলাম। শেষ হলো আমাদের আজকের গল্প। গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি তৃষিতা। গল্পটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। খুব তাড়াতাড়ি নতুন একটি গল্প নিয়ে ফিরে আসব। সকলে ভালো থাকুন, শুনতে থাকুন গল্পের ঝুলি।